আসন্ন ঈদ উল ফিতরের বাসের আসনের টিকিট অগ্রিম বিক্রি শুরু হবে আগামী 14 মার্চ। অগ্রিম হিসেবে 25 মার্চ থেকে ঈদের আগে মোট 7 দিনের টিকিট বিক্রি করা হবে। বৃহস্পতিবার বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের ঈদ সংক্রান্ত প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত হয়। এ বিষয়ে অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ জানান, 14 মার্চ থেকে অগ্রিম টিকিট বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন একযোগে অনলাইনে এবং কাউন্টার থেকে বাসের টিকিট পাবেন যাত্রীরা। তবে অনেক পরিবহন এবার পুরোপুরি টিকিট অনলাইনে দেবে, ফলে দুই জায়গায় টিকিট পাবেন যাত্রীরা। ভাড়ার তালিকার বাইরে বাড়তি ভাড়া দেওয়া যাবে না জানিয়ে তিনি বলেন, বিআরটি এর নির্ধারিত ভাড়া অনুযায়ী বাসের ভাড়া নেওয়া হবে। সব মালিকদের সেই নির্দেশনা দেওয়া হয়েছে। দর্শক, এবারে জানবো রমজানের নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার দরের খবর। রমজান শুরু হয়েছে প্রায় এক সপ্তাহ। এর মধ্যে অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কিছুটা কমলেও মেটেনি বোতলজাত সয়াবিন তেলের সংকট। নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার দর কেমন তা জানাবেন সহকর্মী আবু সাইদ অপু। তিনি রয়েছেন রাজধানী কারণ বাজারে। অপু, রমজান সামনে রেখে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার দর কেমন দেখছেন আমাদের জানাবেন। তাবাসসুম, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে জানাতে চাই যে রমজান শুরুর আগে থেকে কিন্তু বাজার অস্থিতিশীল ছিল, কারণ যারা মুনাফাখোর ব্যবসায়ী ছিলেন তারা কিন্তু অধিক মুনাফার আশায় বাজারে কিন্তু সব পণ্যের দাম বাড়িয়ে দিয়েছিলেন। তবে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তার তদারকি এবং বাজার মনিটরিংয়ের যারা দায়িত্বে রয়েছেন তাদের তদারকির ফলে কিন্তু কিছু দাম অনেকটা কমে গেছে। বিশেষ করে সবজির বাজারেও কিন্তু অনেকটা দাম কমে গেছে। যে এবং মানে উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে লেবু মানে হালি ছিল 16 টাকা, সেটি কিন্তু 80 টাকা পর্যন্ত গড়িয়েছিল, কিন্তু পরে সেটি এসে কিন্তু দাম একদম মানে কমে গেছে। তবে একটি বিষয়ে যেটা প্রসঙ্গের মূল দ্বারপ্রান্তে দাঁড়িয়ে গেছে সেটি হচ্ছে ভোজ্য তেল চরম আকার এক সংকট দেখা দিয়েছে। আমরা যদি একটু দেখাতে চাই যে ভোজ্য তেলের অনেক দু একটি দোকানে যেসব বোতল রয়েছে সেই বোতলগুলো আসলে 5 লিটারের বোতল 850 থেকে 900 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, কিন্তু যে পরিমাণ আসলে তেল থাকার কথা সেই পরিমাণ তেল না থাকার ফলে কিন্তু তাদের মধ্যে একটা মানে সংকট থেকে যাচ্ছে। তবে ভোক্তারা বলছেন যে সব জিনিসপত্রের দাম কিছুটা হয়তো মানে শীতলতার মধ্যে আসছে, কিন্তু ভোজ্য তেলের দামটা একবারে এমন পর্যায়ে চলে যাচ্ছে যে তাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। আরেকটি বিষয় আপনাকে না জানলে নয় যে খোলা তেলের যে বিষয়টি রয়েছে সেই খোলা তেল কিন্তু আসলে বাজারে তেমন পাওয়া যাচ্ছে না, যদিও পাওয়া যাচ্ছে কিন্তু তারপরেও অনেক দাম একটু বেশি হাঁকতে হচ্ছে। আমরা একজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলি যিনি আসলে সবসময় তেল মানে আমদানি করে থাকেন। আপনার কাছে আমরা জানতে চাই যে এই সয়াবিন তেলের এই সংকটের কারণটা আসলে মূলটা কি? কারণটা যারা কোম্পানির প্রতিনিধি আছে তারা কখনো বলছে যে গ্যাসের সমস্যা, কখনো বলছে বিদ্যুতের সমস্যা, কিন্তু এমনি আমরা বাইদি ভাই খবর পাচ্ছি যে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দেশে আছে, কিন্তু থাকলেও কেন কোম্পানিরা এটা সাপ্লাই দিচ্ছে না ডিস্ট্রিবিউশনে এবং সাধারণ ক্রেতারা কেন পাচ্ছে না? এটা যারা সরকারের নীতি নির্ধারক আছেন তারা যদি প্রত্যেকটা কোম্পানির প্রতিনিধিদেরকে ডাকতো যে আপনারা কেন বাজারে তেলটা দিচ্ছেন না, কেন কৃত্রিম সংকট করছেন, এটা তারা উপলব্ধি করতে পারত। কিন্তু ভোক্তা অধিকার বিভিন্ন ম্যাজিস্ট্রেট দিয়ে আমাদের নিরীহ ব্যবসায়ীদেরকে হয়রানি করছে। আচ্ছা, মানে যে খোলা সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না কেন? খোলা সয়াবিন তেল আছে, বোতলজাত তেলটা বাজারে দিচ্ছে না কোম্পানিরা, কিন্তু এটা কোম্পানিদেরকে নিয়ে বসা সরকারের যারা নীতি নির্ধারক ছিল, যারা দায়িত্বে আছে তাদের কর্তব্য ছিল এটাই যে আপনি আমাকে ডাকছেন যে আপনি কেন তেল দিচ্ছেন না বাজারে, তখন তো আমি আপনার কাছে বলতাম আমার সুবিধা অসুবিধা, সেই হিসাবে আপনি আমাকে সলভ করতেন, আমাকে সেই যুক্তি দেখাইতেন, সেভাবে আমার সাথে আপনি হ্যান্ডেলিং করতেন। কিন্তু তারা কিভাবে তারা ডাকেই নাই, খালি সাধারণ নিরীহ ব্যবসায়ীদের উপরে অত্যাচার করেছে, জরিমানা করেছে। তাবাসসুম, আপনি শুনছিলেন যে উনি আসলে বলছিলেন যে যেসব আসলে তেল কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলো তেল সরবরাহ না করার কারণে কিন্তু তারা যে ভোক্তাদেরকে আসলে তেল দিতে পারছে না। আর যে খোলা সয়াবিন তেল রয়েছে তারা আসলে যদিও আসলে গণমাধ্যমের সামনে বিষয়টি সেভাবে স্পষ্ট করছেন না, কিন্তু তারপরেও খোলা সয়াবিন তেলের অনেকটা মানে সংকট রয়েছে এবং বিশেষ করে এই ভোজ্য তেলের সংকটের কারণে নগরবাসীর মধ্যে যে অস্বস্তি সেটা কিন্তু আসলে একদম চলমান যে অস্বস্তি বিরাজ করছে এবং এটি থেকে বেরিয়ে আসতে সরকার যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন তাদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন ভোক্তারা। তো তাবাসসুম, এটাই ছিল আমার কাছে কারণ বাজার থেকে সর্বশেষ খবর। তাবাসসুম, ধন্যবাদ। দর্শক,
রাজধানী কারণ বাজার থেকে বাজারের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিল আমাদের সহকর্মী আবু সাইদ অপু। মাগুরায় বিভিন্ন বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট কাটেনি এখনো। কয়েকটি দোকানে তেল বিক্রি হলেও অতিরিক্ত দামে কিনতে হচ্ছে বলে দাবি করছেন ক্রেতারা। রমজান মাসে সয়াবিন তেলের চাহিদা বেশি থাকলেও কবে নাগাদ বাজারে সরবরাহ ঠিক হবে সে বিষয়েও জানাতে পারছেন না বিক্রেতারা। প্রতিনিধি আশরাফুল আলম সাগরের রিপোর্ট। রমজান মাসকে কেন্দ্র করে মাগুরার বিভিন্ন স্থানে সয়াবিন তেলের সংকট আবারও তীব্র আকার ধারণ করেছে। দোকানে দোকানে ঘুরেও বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। কোথাও কোথাও পাওয়া গেলেও অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের। যে তেলগুলো পাওয়া যাচ্ছে সেগুলো আসলে বাজারের থেকে মূল্য একটু বেশি নিচ্ছে। রমজান আসছে, তেলের দাম বাড়ে গেছে, 10 টাকা 15 টাকা 20 টাকা তেলের দাম বেড়ে গেছে। বোতলের তেল নিতে আসছিলাম, বোতলের তেল পাচ্ছি না, এখন খোলা তেল নিয়ে লাগতেছে। বোতলের তেল পাওয়া যাচ্ছে না, আমরা গরিব মানুষ তো কিনতেই পারতেছি না। সরকারের বেঁধে দেওয়া দাম অনুযায়ী তেল বিক্রির কথা থাকলেও বাড়তি দামে তেল বিক্রি করছেন বিক্রেতারা। তাদের দাবি, ডিলারদের কাছ থেকে তেল কেনার সময় অন্যান্য পণ্য না কিনলে তারা তেল দিচ্ছে না। ফলে বাধ্য হয়েই অতিরিক্ত দামে তেল কিনতে ও বিক্রি করতে হচ্ছে তাদের। তেল মেলাদিন দেয় না, না দেওয়ার পরে কিনতে হয় ওই পণ্য, বিভিন্ন পণ্য ওই কোম্পানিকে নিতে হয়। হয়তো 5 কার্টুন তেল আপনার দরকার দেয় 1 কার্টুন দিয়ে কয় দিনের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আটা এসব না নিলে তেল পাবো না। এই কারণে আমাদের সয়াবিন তেল বেচতে খুব কষ্ট হচ্ছে। এসব বোতল চাইছি আমরা দিতে পারতেছি না, রাগ করে চলে যাচ্ছে। তবে জেলা প্রশাসন বলছে, বাজারে বোতলজাত সয়াবিন তেলের কৃত্রিম সংকট সহ নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রির অভিযোগ পেলেই দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে। মাগুরাতে এখন তেমন খুব জটিল কোনো পরিস্থিতি না। মাঝে মাঝে এরকমের হলে আমাদের টিমগুলো কাজ করছে এবং তাৎক্ষণিকভাবে আমরা মোবাইল কোড করে এই যদি কৃত্রিম কেউ মজুত করে তাহলে মোবাইল কোডের আওতায় এনে আমরা এটা বিচারের আওতায় নিয়ে আসি। মাগুরা জেলায় খোলা সয়াবিন তেল মিললেও মিলছে না বোতলজাত সয়াবিন তেল। যে সংকট তৈরি হয়েছে সেই সংকটের খোঁজ জানতে গিয়ে জানা যায় যে সংশ্লিষ্ট কিছু তেল কোম্পানি তাদের অন্যান্য পণ্য বিক্রি করার উদ্দেশ্যে এই ধরনের সিন্ডিকেট তৈরি করেছেন। আশরাফুল আলম সাগর, মাই টিভি, মাগুরা। জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীর বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ু দূষণ। দীর্ঘদিন ধরে বায়ু দূষণের কবলে ঢাকাও। আজ সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার সকালেও শহরটির বাতাস অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান IQER। সংস্থাটির তথ্য অনুযায়ী বিশ্বের 124টি শহরের মধ্যে এদিন সকাল 9টায় 163 স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ঢাকা। 238 স্কোর নিয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। স্কোর অনুযায়ী লাহোরের বাতাস সেখানকার নাগরিকদের জন্য খুব অস্বাস্থ্যকর। দ্বিতীয় স্থানে থাকা ভারতের দিল্লি স্কোর 231, সেখানকার বাতাসও খুব অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। তবে স্কোর অনুযায়ী দিল্লি ও লাহোরের থেকে বাংলাদেশের বায়ু তুলনামূলক কিছুটা উন্নত। এই অঞ্চলের বায়ু নাগরিকদের জন্য অস্বাস্থ্যকর বলে জানিয়েছে সংস্থাটি। এবার মাই টিভি বিশেষ। পাঁচ আগস্ট ক্ষমতার পট পরিবর্তন ও ভিসা জটিলতার কারণে সীমিত হয়ে পড়েছে ভারতীয় পণ্য আমদানি। প্রতি বছর ঈদের আগে বৈধ পথ ছাড়াও ভ্রমণ ভিসার বহু পেশাদার যাত্রী লাগেজে ভারতীয় পোশাকের চালান আনলেও এবার সেই সুযোগ নেই। এ কারণে এবার দাপট বেশি থাকবে দেশীয় পোশাকের, সাথে একটু বাড়তি বাজেটে মিলবে পাকিস্তান, চীন, কোরিয়া ও থাইল্যান্ডের তৈরি পোশাকও। ইউসুফ আলীর বিশেষ রিপোর্ট। ঈদ এলেই ভারতের তৈরি পোশাক, 3 পিস, লেহেঙ্গা সহ হিন্দি মুভি ও সিরিয়ালের বিশেষ পোশাকের প্রতি নজর থাকত বাংলাদেশি একটি শ্রেণীর ক্রেতার। কিন্তু গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর বদলে গেছে প্রেক্ষাপট। একদিকে ভিসা বন্ধ, অন্যদিকে আমদানি বাণিজ্য সীমিত হওয়ায় ভারতীয় পোশাকের প্রতি অনীহা ঢুকেছে বাংলাদেশিদের মনে। তাই ঈদ উল ফিতরকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন শপিং মলে নতুন করে ভারতীয় পণ্য আমদানি করছে না পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা। তবে পুরনো যেসব পোশাক রয়েছে সেগুলো সাজানো রয়েছে কিছু দোকানে। ইন্ডিয়ান মালে এবার একটু ঘাটতি আছে। আসলে ইন্ডিয়ান বাজারটা এখন বাংলাদেশি পণ্যে আমার মনে হয় দখল করবে। সেই ফিল আপটা আমরা হয়তো বা চাইনা কোনো প্রোডাক্ট দিয়ে আমরা ফুলফিল করতে পারবো, এছাড়া তো অন্য কোনো প্রোডাক্ট দিয়ে ফুলফিল করা সম্ভব না। যেহেতু ইন্ডিয়ান 3 পিস আসা বন্ধ, ওই হিসেবে আমাদের দেশি প্রোডাক্টটা বেশি চলছে। আমাদের দেশে বাংলার মালের চাহিদা বেশি, মাঝে মাঝে ইন্ডিয়ান মালও বিকায়। ইনশাআল্লাহ এবছর
ভালো বিক্রিতেছে। ইন্ডিয়ান চায় না, কিন্তু কাস্টমারের যখন একটা জিনিসের চাহিদা হয় তখন সেটার প্রতি আমরা আগ্রহশীল হই। যেহেতু কাস্টমার চাচ্ছে না, এই জন্য আমরা আনছি না। আর দ্বিতীয়ত যেহেতু বাংলাটার প্রতি মানুষ ঝুঁকছে বেশি, আর বাংলার আমাদের দেশীয় পণ্যটা কোয়ালিটিও ভালো, গুণগত মান হিসেবে দেখলাম আমাদের কোয়ালিটি খুবই ভালো, এই জন্য মানুষ ওইটাই নিচ্ছে বেশি। ভিসা জটিলতা সহ নানা কারণে ভারতীয় পণ্য না আসায় সে স্থান দখল করেছে দেশীয় তৈরি পণ্য। সাথে চায়না, কোরিয়া ও থাইল্যান্ডের তৈরি পণ্য কিছুটা বাজার দখল করেছে বলে জানান ব্যবসায়ীরা। ভারতের মালামালটা অপেক্ষাকৃত কম, যে কোনো কিছুর জন্য বসে থাকে না। ভারতের যে পণ্যটা এটা খুব উচ্চমানের কোনো পণ্য না, যেটা আমাদের দেশে অন্তত আসে। এই জায়গাটা আমার মনে হয় দেশি পণ্য দখল করেছে। ভারতীয় ভিসা বন্ধ, সেটার কারণে কোনো আপনার পণ্যের কোনো ঘাটতি হবে কিনা, আমি বলবো না। ভারতীয় পণ্য যে পণ্যটা আসবে না সেটার এই গ্যাপটুকু চায়না পণ্য দিয়েই মানে ফুলফিল হবে। আশা করি আমাদের এখানে কোনো পণ্যের কোনো সমস্যা হবে না। ব্যবসায়ীদের পাশাপাশি ক্রেতারাও ভারতীয় পণ্যের চেয়ে বাংলাদেশের তৈরি পণ্যকে প্রাধান্য দিচ্ছেন। ইন্ডিয়ান প্রোডাক্ট আসতে অসুবিধা হচ্ছে, এটাও ঠিক আছে, আসছে। আর যারা ইন্ডিয়ান পছন্দ করে তারা তো ইন্ডিয়ানই নিবে, আর যারা ইন্ডিয়ান পছন্দ করে না, লোকাল অনেক ভালো ভালো প্রোডাক্ট আসছে বাংলাদেশে। হচ্ছে মানে খুব সীমিত, খুব যে বেশি তা না, আগের মতো না, কিন্তু হচ্ছে না। ইন্ডিয়ানটা পছন্দ হচ্ছে, পাশাপাশি লোকাল ব্র্যান্ডগুলোও পছন্দ হচ্ছে। আমি পাঞ্জাবি নিলাম দুটা, একটা হচ্ছে ইন্ডিয়ান, একটা হচ্ছে বাংলাদেশি। আমার ইন্ডিয়ান যা পছন্দ অন্যান্য বছরের তুলনায় মোটামুটি যা এবার পাওয়া যাচ্ছে। অবশ্যই আমি আমার দেশেরটা প্রথম প্রেফার করব, তারপরে অন্য দেশে। আর আমার দেশের গার্মেন্টস প্রোডাক্ট তো পুরো বিশ্বেই ফেমাস। আমাদের দেশের যে গার্মেন্টস আছে, ইন্ডাস্ট্রি আছে, তারা এটা এখন যদি ধরতে পারে তাহলে ভবিষ্যতে এটা আমাদের জন্য ভালো, দেশের টাকাটা আর বাহিরে গেল না। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। রমজান মাসেও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে চরম পানি সংকটে ভুগছে স্থানীয় বাসিন্দারা। বিল পরিশোধ করার পরেও এবং ভোগান্তির কথা জেনেও তেমন কোনো পদক্ষেপ দিচ্ছেন না নাসিক কর্তৃপক্ষ, এমন অভিযোগ এলাকাবাসীর। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও সিইও এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে বক্তব্য দিতে রাজি নন। প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 24 ও 25 নং ওয়ার্ডের বক্তারকান্দি, দেউলি, চৌরাপাড়া ও লক্ষণখোলা এলাকায় তীব্র পানি সংকটে রয়েছেন বাসিন্দারা। পানির বিল ও ট্যাক্স নিয়মিত পরিশোধ করেও সেবাবঞ্চিত এই এলাকার মানুষজন। সাবেক মেয়র আইভি ক্ষমতার দাপটে ওয়াসার কাছ থেকে জোরপূর্বক পানি সরবরাহের দায়িত্ব বুঝে নেন বলে অভিযোগ রয়েছে। এরপর থেকেই চরম পানির সংকটে পড়েন বন্দরের বিভিন্ন এলাকার মানুষ। এই রমজান মাসেও পানির জন্য সকাল সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন ব্যক্তিগতভাবে পানি বসানোদের বাড়িতে ধর্ণা দেন তারা। আমাদের সাধারণ মানুষের অনেক অসুবিধা পানির জন্য, কারণ আমরা সিটি কর্পোরেশন ট্যাক্স দিয়ে এত কিছু দিই, তারপর আমাদের পানি পাই না। যখন ওয়াসার কাছে ছিল আমরা তখন পানি পাইতাম, কিন্তু নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন যখন ওয়াসার থেকে কাইরা নেওয়ার পর থেকে আমাদের এই যে পানির দুর্ভোগ, এই পানি আমরা পাইলাম না, অনেক দূরে থেকে পানি নিতে আইছি। আমরা সিটি কর্পোরেশন চাই যাতে সুন্দর মতন আমাকে সিলকুনার মতন পানি আসে, সুন্দর মতন আমরা খাইতে পারি। আমরা নষ্ট করে তো পানি আমরা পাইতাছি না, যে কষ্ট করতেছি পানির লিগে। কলসি, বালতি ও বোতল নিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে পানির জন্য অপেক্ষা করতে হয় শিশু, নারী ও বয়স্ক পুরুষদের। শুধু তাই নয়, পানি সংকট সহ যত্রতত্র ময়লার ভাগার ও মশামাছির উপদ্রবের শিকার নগরবাসী। দ্রুত পানি সংকট সহ সকল সমস্যার সমাধান চান স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন যাবৎ এই সংকট মেয়র আইবির কাছে বারবার যাওয়ার পরও আইবি এটা সমাধান করে নেই, বন্ধ উল্টাপাল্টা আমাদের তো। সিটি কর্পোরেশনের প্রশাসক ও সিইও এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলতে রাজি হননি। নাগরিক সকল দুর্ভোগ সমাধান সহ আন্তরিক হবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা এলাকাবাসী ও সচেতন মহলের। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। বরিশালে বাড়ছে ছিচকে চুরি ও ছিনতাই, তবে চোরদের টার্গেট বেশিরভাগই সরকারি প্রতিষ্ঠান। সচেতন মহলের অভিযোগ, প্রশাসনের নীরবতা আর মাদকের সর্বত্র বিচরণে অপরাধের স্বর্গরাজ্যে রূপান্তরিত হয়েছে বরিশাল। মহানগর ঘুরে এসব অপরাধের চিত্র তুলে ধরছেন পারভেজ রাসেল। বিভাগীয় শহর বরিশালে হঠাৎই বেড়েছে ছিচকে চুরি, ছিনতাই, হত্যা ও মাদকের অবাধ বিচরণ। এতে জড়িয়ে পড়ছে নানা বয়সের অপরাধীরা।
তাদের টার্গেট এখন সরকারি প্রতিষ্ঠানের বাসাবাড়িতে। পরিসংখ্যান বলছে গত কয়েক মাসে বরিশালের 4টি থানা এলাকায় শতাধিক চুরির ঘটনা ঘটেছে, যার সুনির্দিষ্ট পরিসংখ্যানও অভিযোগ নেই থানাগুলোয়। এসি সম্পূর্ণ তামা যেটা গ্যাসের সাথে যুক্ত, সেই তামাটি সম্পূর্ণ নিয়ে গেছে। এর মধ্যে বিআইডব্লিউটিএ ভবনের ফ্যান, লাইট, পানির ট্যাপ চুরি হয়েছে দিনের আলোয়। রাতের আধারে খুলে নিয়ে গেছে শিল্পকলা একাডেমির এসির আউটডোর। মসজিদ থেকে সিন্দুক চুরির মতো ঘটছে ন্যাক্কারজনক ঘটনা। আমরা এগুলো মন্ত্রণালয়ে জানালেও আমরা কোনো তার সদুত্তর পাচ্ছি না। আসলে আমরা এখন হলটাকে কিভাবে চালাবো? হঠাৎ করে চুরি সহ নানা অপরাধ বেড়ে যাওয়ায় আতঙ্কিত নগরবাসী মনে করছে প্রশাসনের নিষ্ক্রিয়তাই এর জন্য দায়ী। সাধারণ মানুষ যারা বরিশালবাসী আছি খুবই আতঙ্কিত, এটা নিয়ে খুবই আমরা চিন্তিত। যে কোনো দুর্ঘটনায় পুলিশে অভিযোগ দেওয়ার আহ্বান জানান বিএমপি পুলিশ কমিশনার। আমার জনগণের কাছে একটা দাবি বা বলা, যেটা হলো যে আপনারা একটু নিজেরাও সচেতন হন। সচেতন থাকলে আপনার বাড়িতে চুরি হচ্ছে সেটা আপনারা একটু সচেতন থাকলে এই জিনিসটা কমে যাবে। প্রশাসনের দুর্বল তদারকিতে চুরি, ছিনতাই, ধর্ষণ সহ নানা অপরাধের স্বর্গরাজ্য আজ বরিশাল। আইনশৃঙ্খলা বাহিনীর জোরালো পদক্ষেপে বদলে যাবে এ অঞ্চল, এমনটাই প্রত্যাশা নেটিজেনদের। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। ময়মনসিংহের ভালুকায় খাদ্য সংকটে পড়েছে বনাঞ্চলের কয়েক হাজার বানর। খাবারের সন্ধানে লোকালয়ে এসে বসতবাড়িতে হামলা, আবার কখনো নষ্ট করছে ক্ষেতের ফসল। এতে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয়রা। বানর কি মানুষের জায়গায় এসে মানুষকে বিরক্ত করছে, নাকি মানুষ বানরের বসতবাড়ি ধ্বংস করছে, সেটা মুখ্য বলে জানান স্থানীয় বন বিভাগ। ভালুকা থেকে মর্জিনা মনির রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। ময়মনসিংহে ভালুকার হবির বাড়ি এলাকায় ঢুকতেই চোখে পড়বে বানরের অবাধ চলাচল। ঘরের চালা, গাছের উপর কিংবা গাছের নিচে দল বেঁধে হুড়ুহুড়ি করছে বুনো বানর। দিন দিন বনাঞ্চল কমে যাওয়ায় বেড়েছে খাদ্য সংকট। খাবারের সন্ধানে লোকালয়ে এসে পথচারী কিংবা বাড়িঘরে হামলা করছে এসব বানর। দল বেঁধে বানরগুলো গাছের ফল ও জমির ফসল নষ্ট করছে বলে অভিযোগ স্থানীয়দের। বানরের অত্যাচারে অতিষ্ঠ হলেও তাদের খাবার দিয়ে সহযোগিতা করছেন স্থানীয়রা। বান্দরের অত্যাচারে আমাদের কৃষক যারা আছে, এই এলাকার কৃষক যারা আছে, কৃষকরা সব জর্জরিত। আমরা ধান খেতে 24 ঘন্টা বইয়ে তখন লাগে বান্দরের কারণে। আমরা সকালে না খাই আইছি, এখন বন্ধুরি খাইতে যাবার পাইতেছি না বান্দরের লাগি। ধান ক্ষেত নষ্ট করে, লাউ নষ্ট করে, কফি নষ্ট করে, বাইগুন নষ্ট করে, যা কিছু আছে ফসল যা আছে বাইগুন সব ধ্বংস করে দেয়। বরাদ্দ অনুযায়ী প্রতিনিয়ত বানরের খাবার ব্যবস্থা করা হচ্ছে। তবে বানর কি মানুষের জায়গায় এসে বিরক্ত করছে, নাকি মানুষ বানরের বসতবাড়ি ধ্বংস করছে, সেটাই বিবেচ্য বলে জানান বন কর্মকর্তা। বানরের জন্য আমাদের সরকারিভাবে যে বরাদ্দ থাকে, সেই বরাদ্দ থেকে বানরের খাবারের ব্যবস্থা করা হচ্ছে প্রতিনিয়ত। এই ক্ষেত্রে আরেকটা জিনিস লক্ষণীয়, সেটা হলো এই ভালুকা রেঞ্জাধীন যে এলাকা, এটা যদি আমরা গত শতাব্দীও চিন্তা করি, এটা বনভূমিই ছিল। তো হিউম্যান ওয়াইল্ড লাইফ কনফ্লিক্টের ক্ষেত্রে বানর কি মানুষের জায়গায় এসে মানুষকে ডিস্টার্ব করছে, নাকি মানুষ আসলে বানরের বসত বাড়ি ধ্বংস করছে, সেই জিনিসটা বিবেচ্য। বানরগুলোকে পুনর্বাসনের পাশাপাশি বনাঞ্চল রক্ষায় কার্যকর পদক্ষেপ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা ভালুকাবাসীর। ইলিয়াস কমল, মাই টিভি। এবার গ্রাম বাংলার খবর। আইজিপি বাহারুল আলম বলেছেন, আবু সাইদ হত্যা মামলায় সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া হচ্ছে, কারণ এটাই আমাদের ল্যান্ডমার্ক কেস। তিনি বলেন, কোনোভাবেই যেন এর বিচার ব্যর্থ না হয়, সেজন্য সর্বশক্তি দিয়ে চেষ্টা করা হচ্ছে। বৃহস্পতিবার রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের হলরুমে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশ উপর গুরুত্ব সহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। কর্মশালায় অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, গত 16 বছরে মোমবাতি জ্বালিয়ে নৈরাজ্যবাদী সরকারকে প্রতিষ্ঠিত করতে রায় দিয়েছেন বিচারকরা। বিচার ব্যবস্থার স্বাধীনতার নামে দলীয় এজেন্ট বিচারক নিয়োগবিহীন ফরমায়াশি রায় দেওয়া হয়েছে। এই সংস্কৃতিতে বাংলাদেশ আর
আর ফিরিয়ে নেওয়া যাবে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, বিগত সময়ে বাংলাদেশকে অন্ধকারে নিয়ে যাওয়া হয়েছিল। জড়িতদের ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। আয়নাঘরের সংস্কৃতিতে আর বাংলাদেশ যাবে না। কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ান হাসান বলেন, জলবায়ু ও পরিবেশ বাঁচাতে প্রশাসন ও পুলিশের ভূমিকা রয়েছে। কর্মশালায় রংপুর বিভাগের আইন শৃঙ্খলা প্রশাসন ও পুলিশের ভূমিকা রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর বিচার বিভাগের পদস্থ কর্মকর্তারা অংশ নিয়েছেন। মূল বক্তব্য উপস্থাপন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খন্দকার মাহবুবুর রহমান। কর্মশালায় রংপুর বিভাগের আইন শৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগের পদস্থ কর্মকর্তারা অংশ নেয়। পুলিশ বাহিনীকে দিয়ে যেভাবে মিথ্যা মামলায়, গায়েবী মামলায়, মৃত ব্যক্তির বিরুদ্ধে মামলায়, বিদেশে থাকা ব্যক্তির বিরুদ্ধে মামলায় আসামি করা হয়েছে, সেই জায়গায় তাদেরকে নির্বাচন পর্যন্ত আটকে রাখা হয়েছে। ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন বলেছেন, এবার অ্যাপ ডিভাইসের আধুনিক প্রযুক্তির সুযোগ সুবিধার আওতায় আসছে হজ যাত্রীরা। পবিত্র হজ পালনের জন্য হজ এজেন্সি এর সঙ্গে বৈঠক এবং প্রধান উপদেষ্টার নির্দেশে হজ ম্যানেজমেন্ট সেন্টার করার উদ্যোগ নেওয়া হয়েছে। আশকোনায় হজ ক্যাম্পের প্রি অ্যারাইভাল ভিসার পাশাপাশি হাজিদের লাগেজ ডিভাইস লাগিয়ে দিবে। এতে হাজিদের সৌদি আরবে অবস্থানকালে বাংলাদেশে বসে পরিবারের সদস্যরা জানতে পারবে স্বজনদের অবস্থান। তিনি আরো বলেন, অসুস্থদের সেবায় ডাক্তার, নার্স, টেকনোলজিস্ট নিয়ে যাবে। অপারেশন ও ডায়ালাইসিস রোগীদেরও সকল ধরনের ব্যবস্থা থাকবে। বৃহস্পতিবার নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পাগলা আদর্শনগর এলাকার জামিয়া তালিমিয়া মাদ্রাসার একটি ধর্মীয় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সহ বিভিন্ন মাদ্রাসার মাওলানা ও শিক্ষার্থীরা। উনি সবসময় মোবাইলে ট্র্যাক করে জানতে পারবেন ওনার লাগেজটা কোথায় আছে। কক্সবাজারে 2024 জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আহত ও আহত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন। আহত যোদ্ধাদের পাশে বাংলাদেশ স্লোগানে বৃহস্পতিবার স্থানীয় সাংস্কৃতিক কেন্দ্রে এই সহায়তা বিতরণ করেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ এবং জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন। এ সময় 47 জন আহত পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান, অতিরিক্ত জেলা প্রশাসক নিজামুদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরান হোসেন সজীব, সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। যশোরের মনিরামপুর উপজেলার খেদাপাড়া বাজারে একটি জ্বালানি তেলের ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 5টি ইউনিট 45 মিনিট ধরে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে গিয়ে দগ্ধ হয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক শামসুর রহমান। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মনিরামপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা সাফায়েত হোসেন জানান, বৃহস্পতিবার উপজেলার খেদাপাড়া বাজারে এই ঘটনার খবর পেয়ে বেলা 1:30টার দিকে মনিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। পরে যশোর ও ঝিকরগাছা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে 45 মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসন ও জেলা পাট অধিদপ্তরের আয়োজনে জাতীয় পাট দিবস উপলক্ষে আলোচনা সভা হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শঙ্কর কুমার বিশ্বাসের সভাপতিত্বে জেলা পাট উন্নয়ন কর্মকর্তা হাফিজ উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, সিভিল সার্জন ডাক্তার নোমান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান, জেলা জামায়াতের আমির মোবারক হোসেন আকন্দ সহ আরও অনেকে। ঝালকাঠির নলছিটিতে 2টি ইট ভাটায় জরিমানা ও ড্রাম চিমনি ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার 2টি ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালায়। এ সময় ইট ভাটা 2টি কোনো লাইসেন্স প্রদর্শনে ব্যর্থ হওয়ায় এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় একটি ভাটায় 2 লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং আরেকটির সংশ্লিষ্ট সবাইকে আগেই পালিয়ে যাওয়ায় ও কাউকে পাওয়া না যাওয়ার কারণে জরিমানা না করে ড্রাম চিমনি ধ্বংস করে ভাটাটি বন্ধ করে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নলছিটির উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর ঝালকাঠির সহকারী পরিচালক আঞ্জুমান নেসা সহ থানা পুলিশের একটি টিম। মাগুরা মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ ও দ্রুত স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে মাগুরা সর্বস্তরের জনগণ ও শিক্ষার্থীরা। বৃহস্পতিবার মাগুরা জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষার্থীরা এই সমাবেশে বক্তব্য রাখেন। প্রতিবাদ সমাবেশ শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি তুলে দেন শিক্ষার্থীরা। এ সময় মাগুরা মেডিকেল কলেজ রক্ষায় গণস্বাক্ষর নেওয়া হয়। আমাদের রাজনীতি হোক দেশ ও মানুষের কল্যাণে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। বৃহস্পতিবার সিলেট নগরীর পৃথক পৃথক স্থানে উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, নগরবাসীর পাশে রমজানের প্রথম দিন থেকে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কাজ করে যাচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি সহ বিভিন্ন নেতৃবৃন্দ। বিএনপি অফিসের পিয়ন পরিচয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষেই তার সাথে অসদাচরণকারী সুমন মিয়াকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে এই আশুলিয়া থানায় এক সংবাদ সম্মেলনে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির নিশ্চিত করে জানান, পুলিশের একটি টিম অভিযান চালিয়ে চাঁদপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, বিএনপির অফিসের পিয়ন পরিচয়ে আশুলিয়া থানার ওসির সাথে অসদাচরণ করার একটি ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি নজরে আসার পর আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তাকে অধিক জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়। এ ঘটনায় আরও কেউ জড়িত কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।